ক্ষমতা তুমি কার? বাংলাদেশে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইউনূসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের হাতে? আমার বিশ্লেষণ বলছে এই মুহূর্তে এই দুজনের কারো হাতেই বাংলাদেশের ক্ষমতা নেই। ক্ষমতার কেন্দ্র এই দুজনের হাত ছাড়া হয়ে বিভিন্ন পকেটে চলে গেছে এবং সেই পকেটগুলো চালাচ্ছে নানা বিদেশি চক্র, দেশি চক্রও আছে। একটি সংবাদ মাধ্যম জানিয়েছে ভারতীয় সেনার গোয়েন্দা শাখার 4 উচ্চ পদস্থ কর্তা বাংলাদেশ সফরে রয়েছে। মঙ্গলবার তারা ঢাকা পৌঁছেছেন বলে খবর। ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসিয়াল কভার এখন সেনা সদরে। এটা কি রুটিন নাকি নতুন কোনো ষড়যন্ত্র? ভাই, ভারতের পরামর্শে জেনারেল ওয়াকারুজ্জামান আবারও একটা অভ্যুত্থানে ডাক দিবেন এবং সেটা নিয়ে আলাপ করতেই ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসিয়াল কভার এখন সেনা সদরে আছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে সে দেশের মানুষ বহুবার সেনা অভ্যুত্থানের সাক্ষী থেকেছে। ব্যাপারটা যেন তাদের গা শোয়া হয়ে গেছে। এবারও এক সেনা অভ্যুত্থানের গুঞ্জন ক্রমশ বড় হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জরুরি বৈঠকে বসেছেন। দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে বলে আমার ধারণা, সেটা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই। ভাবুন, গুমের থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে বিবৃতি দিতে ভলকার টুরকে বলেছেন ইউনূস। আর ভলকার টুর কিনা তার সঙ্গে সাংবাদিক ও সাবেক সরকারের সমর্থক হিসেবে বিবেচিত অনেকের বিরুদ্ধে যে ইউনূস সরকার সন্ত্রাস বিরোধী আইন সহ ফৌজদারি মামলা করেছে সেগুলো নিরপেক্ষভাবে যাচাই করতে আহ্বান জানাচ্ছে। কারণ ভলকার টুরকের এখন আর উপায় নাই শুধু ইউনূসের কথা শোনা। আমাকে প্রথমে নিয়ে বসিয়ে বলে, তুই সেনাবাহিনী সম্পর্কে কি বলছিলি, কথা আবার বল। আমি বলি, স্যার ওটা আমার মিস্টেক ছিল, আমি রাগে খুবই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, কথাটা বলে ফেলেছি এবং মিডিয়া সেটা কাটছাট করেছে। আমি এর জন্য অনুতপ্ত, আমি লজ্জিত, আমি ক্ষমাচাইতে রাজি, মুসলিম দিতে রাজি। তবে আমাকে বারবার বলে, তুই কি বলছো সেটা খালি আরেকবার বল। এই কথা বলেই তারা আমাকে মারতে থাকে। কলারে ধরে আমাকে টেনে নিয়ে এসে আমাকে আমার ফ্ল্যাটের 2টা রুম, অপর পাশে যে রুমটা সেই রুমে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তারা আমাকে বেদরক পেটায় এবং তারা আমাকে ধরে মুখে থাপ্পড়। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের সেনাবাহিনীকে, সাইফুল ইসলামকে চুত লিংপং শব্দটা মার্কেটে চলে করার জন্য। দিশেহারা হয়ে এইমাত্র পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা ফিরে পেতে আজ রাতের ফ্লাইটে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি আবারও ক্ষমতায় বসবেন তিনি? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে চলুন এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নেবো, তারপরেই কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে একের পর এক দেখে দেবো। চলুন কথা না বেরিয়ে একের পর এক ভিডিওগুলি দেখতে থাকে। তখনকার পুলিশ প্রধান তিনি যখন রাজসাক্ষী হয়ে কোনো মতে মৃত্যুদণ্ড এড়িয়ে 5 বছরের কারাদণ্ড পেলেন, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা বাহিনী পদক কি করে পেলেন ইউনূসের কাছ থেকে? প্রশ্ন তো জাগতেই পারে যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো সেই ব্যক্তি যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই জেনারেলদের অভিযুক্ত করেছে আয়নাঘর কাণ্ডের জন্য কিংবা 2024-এর জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের মধ্য থেকে অনেক জেনারেলকে যিনি পালিয়ে যেতে দিয়েছেন। এমনকি তারই নেতৃত্বে পালিয়ে গেছেন একজন জেনারেল গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও। তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই পুরস্কার দেওয়া কেন? বাংলাদেশে সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর যে কি ভীষণ প্রভাব প্রতিপত্তি, তাদের যখন সেরকম সম্মান প্রভাব প্রতিপত্তি সত্যি সত্যি ছিল, সে আমলে বলা হতো যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান 21শে নভেম্বর, সেই অনুষ্ঠানটা দেখলে এই বাহিনীগুলোর প্রভাব প্রতিপত্তি স্পষ্ট হয়ে ওঠে। কারণ সেনাবাহিনী ডাকলে যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, মানে যেই রাজনৈতিক নেতৃবৃন্দ একে অপরের চেহারা পর্যন্ত দেখতে রাজি হতেন না, তারাও গিয়ে সেনাবাহিনীর আমন্ত্রণে, সশস্ত্র বাহিনী মানে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী মিলে সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে এই দিবসের অনুষ্ঠানে গিয়ে হাজির হতে পেরে ধন্য হয়ে যেতেন এবং রীতিমতো পাশাপাশি বসে এক শামিয়ানার নিচে সেনাকুঞ্জে সম্বর্ধনা অনুষ্ঠান উপভোগ করতেন, ঘুরে বেড়াতেন এবং ফটোতে উপস্থিত হতে পারলে নিজেদের ধন্য মনে করতেন। তো সেই সময় একরকম গত হয়েছে ওয়াকারুজ্জামানের আমলে। 2024-এর 5ই আগস্ট সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এক অভ্যুত্থান সংগঠনের পর যে সরকার গঠন করেছে, সে সরকারের আমলে এসে সেনাবাহিনীর অবস্থা দাঁড়িয়েছে এই যে সেনাবাহিনী কাকে সেনাকুঞ্জে দাওয়াত দেবে, কার ছবি উঠবে, কার ছবি উঠবে না, এ সবই নিয়ন্ত্রিত হচ্ছে 2024-এর আগস্টের বিজয়ী পক্ষ কিংবা এই সরকার ইউনূস সরকারের দ্বারা। যে কারণে সেনাপ্রধান যেমন 5ই আগস্টেই জনতার উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসেই আমাদের জানিয়েছিলেন যে সে সময়ে নিষিদ্ধ জামায়াতে ইসলামীর আমিরকে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়ে সরকার গঠনের আলোচনায় নিয়ে এসেছেন, তেমনি সেই আমন্ত্রণে কিন্তু সেনা সদরে তখন হাজির হয়েছিলেন জাতীয় পার্টির 2 অংশের নেতৃবৃন্দ, মানে জিএম কাদেরও গিয়েছিলেন, আবার আনিসুল ইসলাম মাহমুদও গিয়েছিলেন। কিন্তু এখন
এই সরকারের নির্দেশনায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কাকে কাকে দাওয়াত দেবেন সেটা তাকে ঠিক করে দিতে হয়, এবং এরপর থেকেই আমরা দেখেছি 2024-এর নভেম্বর থেকেই এই দাওয়াতে উপস্থিত হওয়ার সুযোগ পান নাই জাতীয় পার্টির নেতৃবৃন্দ, এবং অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দই ওই খাতা থেকে বাদ পড়েছেন ফ্যাসিবাদের দোসর হিসেবে, এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে ওই সেনাকুঞ্জের দাওয়াত থেকে বাদ পড়া সব দল এখন দেখা যাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ থেকেও বাদ পড়ে গেছেন। কাজেই 2024-এর আগস্টের পর থেকে সেনাবাহিনী আর সশস্ত্র বাহিনীর সেই প্রবল প্রতিপত্তির অবসান ঘটেছে, এবং এই অনুষ্ঠানটিও হয়ে উঠেছে ইউনূস সরকারের আয়োজিত, ইউনূস সরকারের প্রযোজিত একটা অনুষ্ঠান, যেখানে শুধুমাত্র তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যক্তিবর্গই দাওয়াত পান। কাজেই ওই অনুষ্ঠানে শেষ পর্যন্ত কে কে যেতে পারলেন, কে কে পারলেন না, কি কি ঘটলো সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এইবার 2024-এও যেমন সশস্ত্র বাহিনীর যিনি সর্বাধিনায়ক, হয়তো আপনারা ভুলে গেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি শিখা অনির্বাণে ফুল দিতে যাওয়ার অনুমতি পেয়েছিলেন বটে, কারণ মনে রাখবেন তিনি অনেক অনুষ্ঠানেরই আর অনুমতি পান না। তিনি যেমন ঈদগাহতে গিয়ে, জাতীয় ঈদগাহতে গিয়ে ঈদের নামাজ পড়ার আর অনুমতি পান না, তিনি কোনো রকম পাবলিক অ্যাপিয়ারেন্সের, প্রকাশ্যে আসবার কোনো অনুমোদন পাচ্ছেন না। 2024-এর আগস্টের পর থেকেই বঙ্গভবনে এক রকমের গৃহান্তরীণ অবস্থায় আছেন। কাজে খুব সিগনিফিকেন্ট, খুব তাৎপর্যপূর্ণ যে 2025-এর সশস্ত্র বাহিনী দিবসের দিন সকালবেলায় প্রধান উপদেষ্টার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক শাহাবুদ্দিন চুপ্পু, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের সুযোগ পেয়েছিলেন। এই সুযোগ তাকে তিন বাহিনী প্রধান 2024-এও করে দিয়েছিলেন, কিন্তু সে বছর তিনি যে শিখা অনির্বাণে ফুল দিতে পেরেছেন সে ছবি প্রকাশে বাধা ছিল। এবার একটা বাধা কাটিয়ে উঠেছেন শাহাবুদ্দিন চুপ্পু, তার এবং প্রধান উপদেষ্টার পাশাপাশি ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, এবং তিনি যে ফুল দিচ্ছেন সেই ভিডিও সংবাদ মাধ্যমগুলো প্রকাশের অনুমোদন পেয়েছেন। এটাও এবারের সশস্ত্র বাহিনী দিবসে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা বটে। 2024-এর 21শে নভেম্বর মানে সশস্ত্র বাহিনী দিবস প্রথম যেটি হলো 2024-এর আগস্টের পর, সেবার ওই অনুষ্ঠানে বেরিয়ে এসেছিলেন খালেদা জিয়া, এবং বেগম খালেদা জিয়ার জন্য সেটা বহু মাস, বহু বছর পর এমন একটা সামাজিক অনুষ্ঠানে আসতে পারা। ডক্টর ইউনূস এ যাবৎকালে কখনো তার সঙ্গে দেখা করতে তার বাড়ি বা তার কার্যালয়ে যাওয়ার কোনো চেষ্টা করেন নাই, কোনো সৌজন্য সাক্ষাৎও এ পর্যন্ত করেন নাই। তার পুত্রের সঙ্গে দেখা করতে লন্ডন পর্যন্ত গেছেন বটে, কিন্তু খালেদা জিয়া ডক্টর ইউনূসের দেখা পাওয়ার সুযোগ পেয়েছেন এই অনুষ্ঠানে। 2024-এর নভেম্বরে তিনি এই সুযোগ প্রথম পান। সে সময়ই আমরা দেখি ফটো সেশনে খালেদা জিয়াকে এসে সালাম দিচ্ছেন ডক্টর ইউনূস, পাশে বসে অনুষ্ঠান উপভোগ করছেন দুজনে, আর নাহিদ, সার্জিস, হাসনাতেরা মানে 2024-এর ছাত্র নেতারা, তারাও এসে সালাম জানাচ্ছে। আর ধন্য করে গেল পুরো বিএনপি জুড়ে যে তাদের জীবন ধন্য, এমন একটা সম্মান তাদেরকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেখাতে পেরেছেন। ওই যে 17 বছর ধরে কারা আন্দোলনে ছিল আওয়ামী লীগ সরকারকে নামিয়ে নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে বা একটা নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করতে, বিএনপির সে কথা ভুলে যাওয়া আর জাতিকে ভোলাতে শুরু করা ওই ঘটনা দিয়ে শুরু। আজকেও এরকম ফটো সেশনের ব্যবস্থা হয়েছে। খালেদা জিয়া গেছেন হুইল চেয়ারে করে, 3টি আসনে নির্বাচন তিনি করবেন বটে, কিন্তু যে অবস্থায় তিনি সেনাকুঞ্জে গিয়ে হাজির হয়েছেন তাতে সন্দেহ জাগে যে নির্বাচনী তফসিল ঘোষণার পর সত্যি তিনি কোনো নির্বাচনী গণসংযোগেও ওই 3 আসনে গিয়ে উপস্থিত হতে পারবেন কিনা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কয়েক মিনিটের একটা সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা সেনা সদরে একটা আলাদা কক্ষে নিয়ে করা হয়, আসলে একটা ফটো সেশনের ব্যবস্থা। সে ফটো ছড়িয়ে পড়েছে, দেখা যায় ডক্টর ইউনূস এবং খালেদা জিয়া কথা বলছেন পরস্পর, তার পুত্রবধূ ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। মানে একটা ভীষণ সৌহার্দ্যপূর্ণ, মানে আপনি ক্ষমতায় আছেন এই তো যথেষ্ট, আমাকে যে বের হতে দিচ্ছেন এই তো দারুণ ব্যাপার, এমন একটা পরিবেশ বেশ সুন্দর গুছিয়ে আনা গেছে আর এবারের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানেও। আর নাহিদরা এসেও এবারও একটা সালাম জানিয়ে গেছেন বটে খালেদা জিয়াকে, যখন খালেদা জিয়া, ডক্টর ইউনূস আর সেনাপ্রধান পাশাপাশি বসে অনুষ্ঠান উপভোগ করছিলেন। খালেদা জিয়া আসলে যখন ভেবেছিলেন একটা অনির্দিষ্ট সময় তাকে হয়তো কারান্তরিণী থাকতে হবে, বাড়িতেই ছিলেন তিনি, কিন্তু রুদ্ধ তো ছিলেন বটে, তো ওই অবস্থা থেকে এই মুক্তিটুকু আমার ধারণা খালেদা জিয়াকে একরকম এত কৃতজ্ঞ করে ফেলে যে তারই সূত্রে তিনি গত বছর মে মাসেও কিন্তু তার নেতৃবৃন্দকে ডেকে ধমকে দিয়ে বলেছিলেন আর যাই হোক ডক্টর ইউনূসের সাথে সম্পর্কটা খারাপ করা যাবে না, কারণ খালেদা জিয়া সম্ভবত এই যে সশস্ত্র বাহিনী দিবসের মতো অনুষ্ঠানে হুইল চেয়ারে করে আসা একটা সালাম পাওয়া, এই সুযোগগুলো আর হারাতে চাইছেন না। কারণ প্রকাশ্যে
তাকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে কিনা, কোথাও বের হতে দেওয়া হচ্ছে কিনা, নাকি তিনিও শাহাবুদ্দিন চুপ্পুর মতো একটা অন্তরীণ আছেন, সে নিয়ে আমার সন্দেহ তো পুরনো। তবে সশস্ত্র বাহিনী দিবসে আজ আমার কাছে সবচেয়ে চমকদার যে ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক দিয়েছেন। এই সেনাবাহিনী পদকটি কার পাওয়ার কথা সেটা যদি আপনারা গুগলেও সার্চ করেন তাহলে দেখবেন এই সেনাবাহিনী পদক পাওয়ার কথা একটি দেশের সেনাবাহিনীতে বীরত্ব, ত্যাগ, শৃঙ্খলা ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এটি একটি সামরিক সম্মাননা তো বটেই। সেনাবাহিনী পদকটি বিশেষভাবে এই যে ওয়াকারুজ্জামানকে দেওয়া হয়েছে তার কারণ তার সামরিক নেতৃত্ব, পেশাদারিত্ব এবং দেশের প্রতি বিশেষ অবদান। এখন আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক কি বিশেষ অবদান রাখলেন দেশের প্রতি, এবং যখন সেনাবাহিনীর ভেতরে ভীষণ একটা অস্থিরতা, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর বিভিন্ন জেনারেলরা সহ কর্মরত সেনা কর্মকর্তাদেরকে অভিযুক্ত করে সাধারণ আদালতে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার কারণে, এবং মনে রাখতে হবে সেনা সদরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধানকে সেনাবাহিনী পদক পরিয়ে দিচ্ছেন তার নেতৃত্ব, পেশাদারিত্ব, দেশের প্রতি বিশেষ অবদানের জন্য, তখন সেনা সদরের ভেতরে সাব জেলে কর্মরত সেনা কর্মকর্তারা আটক আছেন যারা কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত হয়েছেন। প্রশ্ন ওঠে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ৩ তারিখে তরুণ সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর ওই 2024-এর আগস্টের আন্দোলনে আর সরকারের কথা শুনবেন না এমন কথা বলে যাওয়ার আগ পর্যন্ত তিনিও তো সকল অভিযানে পুলিশ প্রধানের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত থেকে তার বাহিনী এবং পুলিশ বাহিনীকে একত্রে কাজ করাচ্ছিলেন, এবং যাত্রাবাড়ি মহাসড়কের অবরোধ খালি করা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় নিজেই দেখভাল করছিলেন। তাহলে তখনকার পুলিশ প্রধান তিনি যখন রাজসাক্ষী হয়ে কোনো মতে মৃত্যুদণ্ড এড়িয়ে 5 বছরের কারাদণ্ড পেলেন, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা বাহিনী পদক কি করে পেলেন ইউনূসের কাছ থেকে? প্রশ্ন তো জাগতেই পারে যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো সেই ব্যক্তি যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই জেনারেলদের অভিযুক্ত করেছে আয়নাঘর কাণ্ডের জন্য, কিংবা 2024-এর জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে, তাদের মধ্য থেকে অনেক জেনারেলকে যিনি পালিয়ে যেতে দিয়েছেন, এমনকি তারই নেতৃত্বে পালিয়ে গেছেন একজন জেনারেল গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও। তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই পুরস্কার দেওয়া কেন? দেখুন, সম্পর্ক যখন সরকার আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে তলানিতে গিয়ে ঠেকেছে, যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ভেতরে জেনারেলদের বিরক্তি, উষ্মা, ক্ষোভের শিকার হয়ে শেষ পর্যন্ত ইউনূসের কোনো কথা রাখতে না পেরে তুলে এনেছেন 50% সেনা সদস্য রাজপথের ডিউটি থেকে, এবং ইউনূসের বারংবার অনুরোধ সত্ত্বেও জেনারেলেরা এখনো বলছেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, বিতর্কের ঊর্ধ্বে একটা নির্বাচন যদি এই সরকার আয়োজন করতে না পারে তাহলে সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে সকল দক্ষতা এবং সমর্থন নিয়ে কিছুতেই এই সরকারের পাশে এমনকি নির্বাচনী ডিউটির সময় দাঁড়াবে না। এমন অনিশ্চয়তার মধ্যে ডক্টর ইউনূস নানা কৌশল খেলছেন। দুদিন আগে তিনি মিরপুরের ডিফেন্স স্টাফ কলেজে গিয়েছিলেন দেশি বিদেশি সেনা কর্মকর্তাদের এক প্রশিক্ষণ শেষের গ্র্যাজুয়েশন কোর্সের সার্টিফিকেট বিতরণে। সেখানে গিয়ে ডক্টর ইউনূস কোনো রাগঢাক ছাড়া সেনা কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে বলেছেন যে এই সেনা নেতৃত্বের সময়োপযোগী সিদ্ধান্তের ফলে সরকার নামানো সহজ হয়েছে, দ্রুততর হয়েছে ওই শেখ হাসিনা সরকারের শাসনের অবসান ঘটানো, এবং তিনি বলেছেন যে সেনাবাহিনী অভ্যুত্থানের সহায়ক শক্তি হিসেবে কাজ না করলে সে সময় এই শাসনামলের অবসান ঘটানো সহজ হতো না। যেই শাসনামলের অবসান ঘটানো শুধু জনগণের আকাঙ্ক্ষা ছিল না, ছিল বৈশ্বিক আকাঙ্ক্ষা। মানে বুঝতে বাকি থাকে না ডক্টর ইউনূস যে মেটিকুলাস ডিজাইনের কথা গত বছর থেকে বলে আসছিলেন, সেই ডিজাইনে যে আন্তর্জাতিক আকাঙ্ক্ষার কথা বলছেন, সেই ডিজাইনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এখন প্রকাশ্যে স্বীকৃতি দিতে রাজি সেনাবাহিনীকে। তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরাসরি অভ্যুত্থান ঘটিয়েছিলেন 2024-এর আগস্টে, সেই কথাই মিরপুর ডিফেন্স স্টাফ কলেজে গিয়ে স্পষ্ট ভাষায় বলে এলেন ডক্টর ইউনূস। এবং ডক্টর ইউনূস যখন সে কথা বলছেন, সে সময় চীন, ভারত, তুরস্ক, কুয়েত, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া সহ 45টি দেশের প্রায় 1500 বিদেশি সামরিক কর্মকর্তা সেই মিলনায়তনে উপস্থিত। তখন যখন ডক্টর ইউনূস বলে বসলেন যে সশস্ত্র বাহিনীর সমর্থন ছাড়া 2024 সালে ওই শাসনামলের অবসান ঘটানো সম্ভব হতো না, এবং সেজন্য সেনা নেতৃত্ব, সশস্ত্র বাহিনীর নেতৃত্বকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে হবে, তখন যখন এই সেনা কর্মকর্তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছেন যে সরাসরি একটা সুশৃঙ্খল সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী অভ্যুত্থান ঘটিয়েছে, এই কথা কিনা বলছেন অভ্যুত্থানের পরে সৃষ্ট সরকারের প্রধান এসে সেনা কর্মকর্তাদের সামনে এবং অভ্যুত্থানের জন্য ধন্যবাদ জানাচ্ছেন, কি করবেন তারা বুঝতে যখন পারছেন না, তখন ডক্টর ইউনূস নিজেই
বলে বসেন যে আসুন আমরা সকলে মিলে সেই সামরিক বাহিনী যারা তখন অভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো তাদেরকে এবং তাদের নেতৃত্বকে সেনা নেতৃত্বের উদ্দেশ্যে হাততালি দেই, এবং তিনি তখন সেনা নেতৃত্বের উদ্দেশ্যে হাততালি আদায় করে নিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে হয়তো মনে করিয়ে দিতে চান, একদিকে কৃতিত্ব দিয়ে হয়তো খুশি রাখতে চান, কিন্তু এটাও সম্ভবত মনে করিয়ে দিতে চান যে বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে বা পৃথিবীর কোনো সেনাবাহিনীর ইতিহাসে কিন্তু অভ্যুত্থান রক্তপাতহীন হয়নি। এমনকি মনে করে দেখুন তো এই মাসেই তো 7ই নভেম্বর সিপাহী জনতার যে বিপ্লব পালিত হয়, মানে যে সামরিক অভ্যুত্থানে 75-এর 15ই আগস্টের পর থেকেই তো সামরিক বাহিনী একেবারে মানে বিশৃঙ্খল, কুয়ের পর কু হচ্ছে, খুনের পর খুন হচ্ছে। তো 7ই নভেম্বর এসে যেই খুনে মানে কর্নেল তাহিরের নেতৃত্বে যে অভ্যুত্থানে খালেদ মোশাররফকে মেরে হত্যা করে জিয়ার শাসন প্রতিষ্ঠা করা হলো, জিয়া সামরিক বাহিনীর প্রধান হলেন এবং সামরিক বাহিনীতে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন, সেই সামরিক প্রধান জিয়াউর রহমান কিন্তু কর্নেল তাহিরকেও ফাঁসিতে ঝুলিয়ে ছেড়েছিলেন। কাজেই কোনো অভ্যুত্থান তো রক্তপাতহীন হয় না। সম্ভবত ডক্টর ইউনূস ডকুমেন্টেড রাখতে চাচ্ছেন যে অভ্যুত্থান যে করেছিলেন ওয়াকারুজ্জামান, তিনি এরপর থেকে নানা দোনোমনোতে তা গা থেকে ঝেড়ে ফেলতে চান বটে, কিন্তু এর কৃতিত্ব এবং পাশা উল্টে গেলে এর দায় তাকে নিতে হবে। আর অন্যদিকে তিনি একরকমের খুশি করলেন যেই সেনা নেতৃত্বকে, মানে ওয়াকারুজ্জামানের উপর এখন জেনারেলরা থেকে শুরু করে একেবারে সাধারণ সেনা সদস্যরা তাদের বাহিনীকে একদিকে যেমন পুলিশের দায়িত্বে নামিয়ে আনার জন্য বিরক্ত, অন্যদিকে যে ধরনের সম্মান নষ্ট হয়েছে সেনাবাহিনীর যে ধরনের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে ওয়াকারুজ্জামানের আমলে, তা নিয়ে সেনাবাহিনীর ভেতরে যখন অসন্তোষ চরমে, তখন ডক্টর ইউনূস সম্ভবত সেনাবাহিনী পদক দিয়ে সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে বিতর্কিত সেনাপ্রধানদের একজন ওয়াকারুজ্জামানকে একটা সান্ত্বনা পুরস্কার দিতে চাইলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই পুরস্কার পেয়ে কতটা খুশি তাতে তার নেতৃত্ব সেনাবাহিনীর ভেতরে কতটা সুসংগঠিত হবে বলা মুশকিল। তবে ডক্টর ইউনূস সেনাবাহিনীকে নিয়ে খেলাধুলা যে থামাচ্ছেন না তা পরিষ্কার। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।